নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য আবার এলাম লাইভে। আমি রিসেন্টলি একটা পোস্ট করেছিলাম, বিশেষ করে ইলেকশনের দিন, যে আমি আগেও কখনো ভোট দিইনি, এবারও ভোট দিচ্ছি না। অনেকেই মনে করেছিল যে এবার বিজেপিকে আটকাতে আমি হয়তো ভোট দেব, আমার কেন্দ্রে যেটা সবচেয়ে স্ট্রং বিজেপি প্রতিপক্ষ তাকে। কিন্তু আমি সেটা দিইনি। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে আমি সেটা কেন দিইনি, সেটা একটু ভালো করে এক্সপ্লেন করতে। কারণ অনেকে এটা মনে করে নাকি এবারে ভোটটা দিয়েছে ওনার কেন্দ্রে যে বিজেপি প্রার্থী সবচেয়ে পাওয়ারফুল ওকে। এবার আমি কয়েকটা বিষয় নিয়ে একটু জানাই। এক নম্বর হলো, আমি মনে করি যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বাঙালির হাতে এখন অবধি যে দুটো জিনিস আছে, একটা হলো রাজ্য সরকারি চাকরি এবং আরেকটা হলো রাজনীতির যে ব্যবসা, এই দুটোই কিন্তু বাঙালির কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। এই দুটো হিন্দিভাষী, মানে মূলত মারোয়াড়ি, বিহারি, ইউপি এবং কিনা গুজরাটিরা দখল করে নেবে। আমরা বিগত ৮০ বছর ধরে প্রায় আমরা আস্তে আস্তে দেখছি কিভাবে বাংলার ব্যবসা এবং বাংলায় যে কেন্দ্রীয় সরকারি চাকরিগুলো, সেগুলো আস্তে আস্তে হিন্দিভাষী এবং গুজরাটিরা দখল করে নিয়েছে। বিগত ৮০ বছর ধরে এটা হয়েছে। এবং এটার যে পরবর্তী যে ধাপ, সেটা হলো রাজনীতির ব্যবসা এবং এবং হলো রাজ্য সরকারি চাকরি, এই দুটোও তারা দখল করে নেবে। বিজেপি এলে এই পুরোপুরি আর কি ১০০% দখলদারিটা হয়ে যাবে। এখন আধা, মানে আর কি 80% এখন অবধি দখলদারি হয়ে গেছে। এখন আর কি বাকি 20% বিজেপি এলে কমপ্লিট হবে। যদি বিজেপির জায়গায় তৃণমূল অথবা সিপিএম যেতে, তাহলে কি কিছু পরিবর্তন হবে? এটার অ্যান্সার হলো হবে না। বিজেপি এই তৃণমূলেরই জেতার সম্ভাবনা অনেক বেশি। সিপিএমটা আমি জাস্ট নামের জন্য বললাম, ওর তো জেতার কোনো সম্ভাবনা নাই। তো এই সমস্ত বিজেপি পার্টি যত আছে, আবার যে জাতীয় কংগ্রেসই হোক, এই পার্টিগুলো জিতলেও বাকি এগুলোকেও কিন্তু আস্তে আস্তে অবাঙালিরা হাইজ্যাক করে নেবে। কেন নেবে? অবাঙালিরা মানে মূলত আমি হিন্দিভাষী এবং গুজরাটিদের কথা বলছি, গুজরাটি, মারোয়াড়ি, বিহারিদের কথা বলছি। এরা আস্তে আস্তে এই সব পার্টিগুলোরও দখল নিয়ে নেবে। কীভাবে নেবে? এবং তারা নিচ্ছেও আস্তে আস্তে দখল। কেন নিচ্ছে? কারণ হলো বাঙালিদের, বিশেষ করে বাঙালি হিন্দুদের তোমার যে জন্মহার এত কম, যে এদের মধ্য থেকে যে গুন্ডা বেরোবে, এদের মধ্য থেকে যে কিছু পয়সাওয়ালা, যে স্মাগলিং করে পয়সা করার মতো লোক বেরোবে, সেটাও আর সেভাবে বেরোচ্ছে না। ফলে এই যে গুন্ডামি, স্মাগলিং করে পয়সা করা, এই সমস্ত কাজগুলো আস্তে আস্তে গুজরাটি, মারোয়াড়ি, বিহারি এদের হাতে চলে যাচ্ছে। এবং আস্তে আস্তে আমরা দেখছি যে প্রতিটা শহর, কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, আস্তে আস্তে কিন্তু এমনকি মালদা টাউন, বীরভূমের শহর, সব কিছু আস্তে আস্তে হিন্দিভাষী এর হাতে কিন্তু চলে যাচ্ছে। এবং এরা আস্তে আস্তে, যারা কিনা বাঙালি নেতা, রাজনৈতিক ব্যবসায়ী, এদের কিন্তু তোমার আসল যে রাইট হ্যান্ড হয়ে উঠছে। এবং আমরা আস্তে আস্তে দেখব যে কাউন্সিলর, এমএলএ, এমপি সবই আস্তে 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 এই হিন্দিভাষীদের আধিক্য আস্তে আস্তে বেড়ে যাবে। সেটা তৃণমূলই থাক অথবা সিপিএমই থাক। তার মানে সিপিএম বা তৃণমূল এলে, সিপিএমের তো আসার সম্ভাবনা নেই, আমি তৃণমূলকেই বলি, তৃণমূল এলে যেটা হবে যে আস্তে আস্তে করে আগামী 10 বছর পর এই হাইজ্যাকটা হবে। আবার অন্যভাবেও হাইজ্যাক হবে। ধরা যাক একজন বাঙালি নেতার একটা মেয়ে আছে, সেই মেয়েকে একটা অবাঙালি ছেলে যে বিয়ে করে নেবে। এমনিতে বাঙালি মেয়েরা অবাঙালি ছেলেদের বেশি অ্যাট্রাকটিভ মনে করে। তার একটা বড় কারণ হলো বলিউড দেখে হিন্দি ভাষাটাকে তার বেশি অ্যাট্রাকটিভ বলে মনে হয়। আর এছাড়াও অন অ্যাভারেজ আমি দেখেছি যে হিন্দিভাষীদের চেহারা যে লম্বা চওড়া বেশি হয়। সেটা হয়তো যে জিওগ্রাফিক্যাল কারণে হয়, সেটা হতেই পারে। এবং বাঙালি সমাজ, বিশেষ করে বাঙালি হিন্দু সমাজ যেহেতু মেয়েদের ওপর কোনো নিয়ন্ত্রণ রাখে না, সেই জন্য এটা ঘটে। মানে বাঙালি মেয়েরা বেসিক্যালি বাঙালি পুরুষকে সম্মান করতে শেখে না, যেটা অন্যান্য জাতে শেখানো হয়, বিশেষ করে বাঙালি হিন্দুদের মধ্যে। তো এটার অনিবার্য ফল হবে যে এই সমস্ত ছেলেরা, এই সমস্ত অবাঙালি ছেলেরা বাঙালি
কোনো একজন যে নেতার মেয়েকে বিয়ে করে অথবা পয়সাওয়ালা লোকের মেয়েকে বিয়ে করে আস্তে আস্তে জিনিসটা হাইজ্যাক করে নেবে। আমি মনে করি এই জিনিসটা আগেও হয়েছে। যেমন জগনমোহন ডালমিয়া, উনি কিন্তু একজন বাঙালি পয়সাওয়ালা ভদ্রলোকের মেয়েকে বিয়ে করে বিসিআইটা যার হাতে ছিল সেটা কিন্তু দখল করে নিয়েছিল, অর্থাৎ যে ওয়েস্ট বেঙ্গলের যে ক্রিকেট বোর্ড। তো এরকমভাবে আমরা দেখব আস্তে আস্তে নানাভাবে দখল হয়ে যাবে পশ্চিমবঙ্গ। কিন্তু সেটা হবে 10 বছর পরে, মানে 10 বছর 20 বছর পরে জিনিসটা আমরা বুঝবো। ও সব তো দখল হয়ে গেছে, এমনি এমনি দখল হয়ে যাবে, খুব একটা ন্যাচারালাইজড হবে জিনিসটা। যেমন আমরা অনেকে মনে করি যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আরেকটা ভয়ঙ্কর জিনিস হবে, সেটা হলো বাঙালি মুসলমানদের বাংলাদেশি ট্যাগ দিয়ে উচ্ছেদ করে রোহিঙ্গাদের মতো বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। বাংলাদেশের যে মিলিটারি যেহেতু শক্তিশালী এখন অবধি হতে পারেনি বিগত 54 বছরেও, সেহেতু স্বাভাবিকভাবেই এটা করতে পারা খুব সহজ হবে। যেমন কাশ্মীরিদের মেরে পাকিস্তানে ইন্ডিয়া কখনো ঢোকাতে পারবে না, কারণ পাকিস্তানের সেনাবাহিনী শক্তিশালী। এটা করলে পাকিস্তান তার সেনাবাহিনী দিয়ে এবং তার যে ডিপ্লোম্যাটিক পাওয়ার দিয়ে এটাকে রুখে দেবে, এবং এটার চিন্তাও ইন্ডিয়া করতে পারবে না। বাংলাদেশ যেহেতু উইক, বাংলাদেশের ওপর এই প্রক্রিয়াটা করার চেষ্টা করতে পারে। বাংলাদেশের মিলিটারি খুবই দুর্বল। এটা কিন্তু কিছুই না, বাংলাদেশের মিলিটারি জেনারেলও বলেছে যে যদি বাংলাদেশ এর যে মিলিটারি শক্তিশালী থাকতো, হাসিনা যদি তার মিলিটারিকে শক্তিশালী করতো, তাহলে কিন্তু রোহিঙ্গা ক্রাইসিসটাই হতো না। কথাটা চূড়ান্ত সত্যি। তাহলে ওইভাবে রোহিঙ্গাদের ঢুকিয়ে দেওয়ার কথা কখনোই মায়ানমার সরকার চিন্তা করতো না। তো যাই হোক, সেটা হয়েছে। আমেরিকাতে রেড ইন্ডিয়ান খুনকে দেখেই হিটলার অনুপ্রাণিত ছিলেন এবং ইহুদি এবং স্লাভদের উচ্ছেদ করে জার্মান জাতি দিয়ে ভরিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন। ইসরায়েলেও আমেরিকাকে দেখেই অনুপ্রাণিত হয়ে প্যালেস্টিনি হত্যা চলে, এবং ইসরায়েলকে দেখে অনুপ্রাণিত হয়েই এই হলো হিন্দি গুজরাটিরাও স্বপ্ন দেখে যে বাঙালি উচ্ছেদ করবে, বিশেষ করে বাঙালি মুসলমানদের বাংলাদেশি ট্যাগ দিয়ে উচ্ছেদ করবে। সহজ হয়ে গেছে জিনিসটা। তো এই জিনিসটা বিজেপি এলে হওয়ার কথা, কিন্তু এই জিনিসটাই কিন্তু বুদ্ধদেবের আমলেই হচ্ছিল, উন্নয়ন আর হলো যে বিশ্বায়নের নাম করে। আমরা যদি রাজারহাট নিউ টাউনে দেখি, আমরা দেখব ওটা মূলত বাঙালি মুসলমান কৃষকদের জায়গা ছিল। তাদের উন্নয়নের নামে, বিশ্বায়নের নামে উচ্ছেদ করা হয়েছিল। আসলে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে এই উন্নয়ন আর বিশ্বায়নের নামে উচ্ছেদটা বন্ধ হয়ে যাওয়াতেই, এবং খানিকটা হলো যে বিশ্বায়ন আন্তর্জাতিকভাবে যেহেতু উইক হয়ে গেছে 2008-এর ক্রাইসিসের পর এবং চীনের উত্থান, আমেরিকার পতনের মধ্য দিয়ে, সেই জন্যও এই প্রক্রিয়াটা আটকে গেছে। এখন আর দেখবেন যে হলো একটা সময় ছিল 90-এর দশক এবং 2000-এর প্রথম দশকে সবসময় বিশ্বায়ন বিশ্বায়ন বলে চিল্লাচিল্লি হতো। বাঙালি কিছু না বুঝেই শব্দটা ব্যবহার করত। বিশেষ করে আনন্দবাজার পত্রিকা, একটা অশিক্ষিতদের একটা পত্রিকা, তো ওটা যারা পড়ে তারা অশিক্ষিত হয় এবং যারা অশিক্ষিত ওরা ওখানে লেখালেখি করে। তো আনন্দবাজার পত্রিকার মতো একটা অশিক্ষিত জিনিস বাংলায় আছে এবং তারা বিশ্বায়ন বিশ্বায়ন বলে চিল্লাতো। তারা বোঝেইনি বিশ্বায়ন মানেটা কি। বিশ্বায়ন মানে কি আমি বুঝেছি যখন আমি চীনের যে বেইজিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। চীন কেন বিশ্বায়নে সবচেয়ে সফল, অতএব আমি চীনের কাছ থেকে বিশ্বায়নটা শিখব। তো যাই হোক, তো এরা কিছু না বুঝেই বলতো, এবং এদের মূল উদ্দেশ্যই ছিল যে গুজরাটি মারোয়ারি পুঁজির দালালি মারবে বাঙালি মধ্যবিত্ত, আর বাঙালি কৃষক উচ্ছেদ করবে। মূলত বাঙালি মুসলমান কৃষক এতে বহু জায়গায় এফেক্টেড হয়েছিল। এবার ওরা যখন দেখলো এটা বন্ধ হয়ে গেছে, তখন হিন্দি গুজরাটি সাম্রাজ্য এবং তাদের যে বাঙালি মিডল ক্লাস যে দালাল আছে, এরা তখন আস্তে আস্তে করে যে বিজেপিকে নিয়ে আসলো, যার মূল উদ্দেশ্য দুটো। একটা হলো বাঙালি কৃষি সমাজকে তারা হিন্দু মুসলমানে বিভাজিত করলো, এবং এ করে বাঙালি কৃষি সমাজের যে রেজিস্ট্যান্স এটাকে শেষ করে দিল, এবং এরপর বাংলাদেশি ট্যাগ দিয়ে ওই উচ্ছেদ প্রক্রিয়ায় তারা আসলে চালনা করতে চায়। সুতরাং বিজেপি এলে এটা অন্যরকম কিছু হবে, বিজেপি না থাকলে অন্যরকম কিছু হবে, এই ধারণাটা ভুল। বিজেপি এলে ইমিডিয়েট হবে। বিজেপি আসলে একটা তলোয়ারের মতো, যা কিনা ইমিডিয়েট গুজরাটি এবং হিন্দি সাম্রাজ্যের শত্রুকে যে কিনা নিকেশ করবে।
আর কংগ্রেস, সিপিএম, তৃণমূল অনেকটা স্লো পয়জনের মতো, যারা আস্তে আস্তে করে বিপক্ষকে শেষ করবে। আমরা যদি তৃণমূলের যে কন্যাশ্রী প্রকল্প দেখি, এটা অবশ্যই যে মুসলমান সমাজের যে মেয়েদেরকে বেশি বেশি পড়াশোনা শিখিয়েছে, ফলে স্বাভাবিকভাবেই তারা হলো গিয়ে বেশি পড়াশোনা শিখবে। অথচ তাদের ছেলেরা যেহেতু পুত্রশ্রী নেই, অত বেশি পড়াশোনা করতে পারবে না, ক্লাস 8 অবধি পড়াশোনা করেই পড়াশোনা ছেড়ে দিয়ে কাজে চলে যাবে। তখন এমএ পাস করা মেয়ে আর ক্লাস 8 পড়া ছেলেকে বিয়ে করবে না, তখন তারা অন্য জাতের ছেলের কাছে চলে যাবে, এবং অতিরিক্ত পড়াশোনা করে সে আর বেশি বাচ্চা কাচ্চাও দিতে চাইবে না। এভাবে পশ্চিমবঙ্গে মুসলমানদের জন্মহারও কমিয়ে দেওয়া যাবে। এবার এটা যে মমতা ব্যানার্জিরা বোঝে তা নয়, মমতা ব্যানার্জিদের অত ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নেই, কিন্তু তাদেরকে যারাই বুদ্ধিগুলো দেয় ওরা এগুলো বুঝেই দেয়। এটা মনে রাখবেন যে নারী স্বাধীনতার কথা যখন ইউএনওতে ডিক্লেয়ার করা হয় যে নারীকে স্বাধীন করার জন্য আমরা নানা ধরনের প্রোগ্রাম নেব, সেই সময় তারা যে কথাগুলো বলে সেটা হলো যে নারী যদি শিক্ষিত হয় তাহলে সন্তান অনেক বেশি প্রোডাক্টিভ হবে, সে অনেক বেশি শুশ্রূষা পাবে, তার এডুকেশন ভালো হবে ইত্যাদি, ওপর থেকে এই কথাগুলো। কিন্তু ভেতরের কথা কি হেনরি কিসিঞ্জার বলেছে যে এখন অশ্বেতাঙ্গ জাতিগুলো কিন্তু সব কলোনিয়ালিজম ভেঙে কিন্তু আস্তে আস্তে স্বাধীন হয়ে যাচ্ছে, এদের প্রচুর পরিমাণে জন্মহার, ওদের জন্মহারের থেকে শ্বেতাঙ্গদের জন্মহার অনেক কম, ওরা যদি এত বাড়তে থাকে তাহলে একদিন আমাদের এখানটা এসে ফ্ল্যাট করে দেবে, তাই ওদের পপুলেশন কমানোর জন্য ওদের নারীর ইসে দরকার, স্বাধীনতা দরকার। তাই ক্ষমতা একভাবে ভাবে আর ক্ষমতাহীনকে আরেকটা গল্প শেখায়। যেমন এককালে বাঙালি মিডল ক্লাসের মধ্যে ছড়িয়ে গেছিল আমাদের মা বাবাদের আমলে যে সিজার করা খুব ভালো, সিজারিয়ান বাচ্চা নাকি বেশি ব্রেনি হয়, হোয়ারাজ আমেরিকাতে সিজার করা রীতিমতো নিষিদ্ধ, ইউএনওতে ওপেন অর্ডার আছে সিজার যেন বেশি না হয়। তো এইভাবে আমরা জানি যে নারী শিক্ষার, তারপর যে নারীকে প্রাধান্য দিয়ে কিভাবে একটা জাতিকে কলোনাইজড করে ফেলা হয়, এবং বাঙালি জাতি ঠিক সেরকমই একটা জাতি। এবারে তাহলে আমরা কি বুঝছি? তাহলে আমরা বুঝছি যে বিজেপি যদি জেতে তাহলে অলওয়ারের আঘাতে আগামীকালই বাঙালি মুসলমানকে উচ্ছেদ করা এবং বাঙালি হিন্দুদের থেকেও সমস্ত কিছু দখল করে নেওয়ার প্রক্রিয়াটা সম্পন্ন হবে। আর তৃণমূল যদি জেতে, অথবা সিপিএম, আমি যে সিপিএমকে বলছি কারণ সিপিএম তো কোনোদিনই জিতবে না, একটাও সিট পাবে না, তো এরা যদি জেতে তাহলে কি হবে? তাহলে আস্তে আস্তে করে তারা দখলদারিটা করবে। সেটা হয়তো 10 বছর অথবা 15 বছর পরে বোঝা যাবে এত বেড়েছে, এত কমেছে, এরকম হয়ে গেছে, তখন হয়তো স্ট্যাটিস্টিক্স বেরোবে, এবং সেটা আস্তে আস্তে হবে। সেই জন্যে আমি মনে করি তৃণমূলই জিতুক অথবা বিজেপি জিতুক, খুব একটা পার্থক্য নেই, কারণ তৃণমূল কোনো রেজিস্ট্যান্স নয়। তৃণমূল কিন্তু ডাব্লিউবিসিএসে এই যে বাংলা পক্ষ অথবা জাতীয় বাংলা সম্মেলন, যতগুলো বাঙালিবাদী, আমরা বাংলাবাদী অর্গানাইজেশন আছে, সবাই বলল হিন্দি যেন না ঢোকানো হয়, ডাব্লিউবিসিএস দিতে গেলে বাংলা দেওয়া যেন বাধ্যতামূলক হয়, কিন্তু মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি শুনলো না, তারা কিন্তু হিন্দিকে অ্যালাউ করে রাখলো। এর মানে এরা বাংলাবাদী নয়, এদের কোনো রেজিস্ট্যান্স নেই, এরা আসলে মনে মনে জানে এরা আসলে বার্গেন করছে, এরা একটা সময় নিচ্ছে যে আমরা মুখে বাংলা বাংলা বলবো কিন্তু ভেতরে ভেতরে হিন্দিদের সঙ্গে অ্যালাইড থাকবো, যখন সব হিন্দিরা আস্তে আস্তে দখল নিয়ে নেবে তখন আমরাই হিন্দিভাষী হয়ে যাব। এটা আসলে এদের স্ট্র্যাটেজি, তাহলে বুঝতে হয়। সেই জন্য আমি এদেরকে ভোট দিইনি, কারণ এদেরকে দিয়ে খুব বেশি কিছু হবে বলে আমি মনে করি না। ওটা আস্তে আস্তে হবে, একটা হলো যে স্লো পয়জন করে হবে, একজন আমাকে হয়তো একটু একটু করে যে বিষ দেবে প্রতিদিন, আমি 10 বছর বিষ খেয়ে আস্তে আস্তে অসুখ করে আমি হয়তো মরে যাব। আর বিজেপি হলো ইমিডিয়েট এসে আমার বুকে যে একটা তরবারি ঢুকিয়ে দেবে, কষ্ট হবে বেশি, ইমিডিয়েট। আমি অনেক আতঙ্কিত, কিন্তু ওটাতে আমি আতঙ্কিতই নই, কারণ আমার বন্ধু সে যে একজন আমাকে রোজ বিষ দিয়ে যাচ্ছে। তাই আমি মনে করি যে বিজেপি জিতুক বা তৃণমূল বা সিপিএম জিতুক কিচ্ছু যায় আসে না, কারণ ভারত রাষ্ট্রটাই হিন্দি গুজরাটিদের কবলে, হিন্দি গুজরাটিদের হাতে, কারণ হিন্দিদের আছে ভোট ব্যাংক, গুজরাটি মারোয়ারির আছে পুঁজি, এরা সব নিয়ন্ত্রণ করে। বাঙালির যে রাজ্য সরকারি চাকরি এবং হলো যে রাজনীতির ব্যবসাকে কেন্দ্র করে কিছু বাঙালি এখনো কিছু করে কমে খায়,
এটাও আগামী দিনে শেষ হয়ে যাবে। কারণ বাঙালির মধ্যে এক্সপ্যানশনের কোনো ইচ্ছা নেই। বাঙালি মূলত যে নারী পূজারী এবং এদের চরিত্র মূলত মেয়েদের মতো, এরা যেমন আছে তেমনই থাকে। এদের পুরুষের যেমন ইচ্ছা করে আজকে আমি এত টাকা রোজগার করি, আমি এমন সুন্দরী মেয়ে বিয়ে করব, এরপর আরও বেশি রোজগার করবো, আরও বেশি সুন্দরী মেয়ে বিয়ে করব। এটা পুরুষের একটা স্বাভাবিক প্রবণতা। এই পুরুষালী প্রবণতাগুলো বাঙালি হিন্দু সমাজ এবং কিছুটা বাঙালি মুসলমান সমাজও এটা কিন্তু যে ল্যাক করে। এই জন্যে এরা এই রাজ্য সরকারি চাকরি এবং যে রাজনীতি ব্যবসা করে এরা কিন্তু সন্তুষ্ট। যে কিনা পঞ্চায়েতের যে হেড হয়ে যে তৃণমূল অথবা সিপিএম এর নেতা, সিপিএম আমি জুটছি জাস্ট ইয়ের জন্য, কিনা যে লুটে পুটে টাকা পয়সা করছে, সে ভাবছে না আমি এই যে লুটের টাকা দিয়ে আমি যদি বড় বাজারটা দখল করতে পারি তাহলে আমি আরও অনেক বেশি টাকা কামাবো। সে ভাবছে ওই লুটে বুটে একটু মস্তি ঠস্তি করে জীবনটা কাটিয়ে দেবো। এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটের জন্য এরা কিন্তু এগোতে পারছে না। ঠিক আছে, এই জন্যেই এরা বসে আছে। এদের মধ্যে কোনো আর্জ নেই যে আমরা প্রিমিটিভ অ্যাকুমুলেশন করব। বাংলায় দুভাবে প্রিমিটিভ অ্যাকুমুলেশন হতে পারে। একটা হলো বাঙালি মধ্যবিত্ত বাঙালি কৃষকের সঙ্গে হাত মিলিয়ে গুজরাটি মারোয়ারিদের উচ্ছেদ করে তাদের পুঁজির দখল নেবে। এটা হলো একটা বৈপ্লবিক প্রিমিটিভ অ্যাকুমুলেশন। এর অনেকটা এরকমই হয়েছে বাংলাদেশে, যেখানে বাঙালি কৃষক এবং বাঙালি মধ্যবিত্ত হাত মিলিয়ে পাঞ্জাবি সিন্ধ্রিদের কাছ থেকে সম্পত্তি কেড়ে নিয়েছে। আরেকটা হতে পারে বাঙালি মধ্যবিত্ত গুজরাটি মারোয়ারি পুঁজির সাথে হাত মিলিয়ে হলো গিয়ে যে বাঙালি কৃষককে উচ্ছেদ করবে, যে প্রক্রিয়াটা কিন্তু এতদিন ধরে চলে এসছে। বাংলার কৃষি সমাজের যে রেজিস্ট্যান্সের জন্য সেটা খুব জোরে সম্পন্ন হতে পারেনি, সেটা খুব স্লো সম্পন্ন হয়েছে এবং সিঙ্গুর নন্দীগ্রামের আঘাতের পর সেটা অনেকটা ব্যাহত হয়েছে, কিন্তু সেটা হচ্ছে আস্তে আস্তে করে। এর কারণ হলো বাঙালি মধ্যবিত্ত সমাজটার মধ্যে একটা চরম একটা দালালি মার্কা একটা মাইন্ডসেট আছে। এই দালালি মার্কা মাইন্ডসেটের জন্যই এরা যে গুজরাটি মারোয়ারি পুঁজির দালাল হিসেবে বাঙালি কৃষককে শেষ করতে উঠে পড়ে লেগেছে। প্রথমে তাদের বাঙালি কৃষককে শেষ করার যে মন্ত্র ছিল বিশ্বায়ন আর উন্নয়ন, এখন তাদের একটা যে নতুন মন্ত্র হয়েছে সেটা হলো হিন্দুত্ববাদ, জয় শ্রীরাম এটসেট্রা। তো আমি এই জন্যেই বিজেপি অথবা তৃণমূল এই নিয়ে আমি চিন্তিত নই। বরং বিজেপি এলে আমার কাছে সময়টা বেশি, কারণ সে আমার ইমিডিয়েট মারতে যে আমি অ্যালার্ট হব, আমি পাল্টা প্রতিরোধ করব। আর তৃণমূল যদি থাকে তাহলে আমি অ্যালার্টও থাকবো না, ভেতরে 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 ক্ষয়িষ্ণুতা চলবে। মমতা ব্যানার্জি জিতবে, বাংলার নারী জিন্দাবাদ, আর বাংলার নারী নাচতে নাচতে অবাঙালির বিছানায় চলে যাবে। এর বেশি কিছু হবে না এবং আস্তে আস্তে অবাঙালিদের সংখ্যা বাড়তে থাকবে। তো এই জন্যে আমি মনে করি যে তৃণমূল জিতলো না বিজেপি জিতলো এই নিয়ে ফালতু বিষয় নিয়ে ভেবে আর লাভ নেই। এমনিতে চীনের উত্থান এবং আমেরিকার পতনের জন্য, মানে অ্যাংলো স্যাক্সনদের পতন এবং হ্যান চাইনিজদের উত্থানের জন্য এই হিন্দি গুজরাটি সাম্রাজ্য একটা চাপে পড়েছে। এই জন্যে এদেরকে খুব ইমিডিয়েট কিছু অ্যাকশান নিতে হবে, কারণ এদের হাতে এরা যে ওই স্লো পয়জন করে শেষ করবে সেই সময়টা এরা পাচ্ছে না। কারণ চীন তার এতটাই শক্তিশালী হয়ে উঠছে যে অ্যাংলো স্যাক্সনদের অ্যারেঞ্জমেন্টটা আস্তে আস্তে ভেঙে পড়ছে। চীন যে শক্তিশালী হয়ে উঠছে সেটা বোঝার মতো বুদ্ধিও বাঙালি হিন্দুদের নেই। বাঙালি মুসলমানও যে খুব বোঝে তা না, তো বাঙালি হিন্দুদের থেকে বেশি বোঝে। মানে আমাদের এখানকার মুসলমানদের কথা বলছি না, আমি বাংলাদেশে বাঙালি মুসলমানদের কথা বলছি। তারা একটু বেশি বোঝে, কিন্তু খুব বেশি বোঝে তা নয়। বাঙালি হিন্দুরা তো আমার মনে হয় না এসব নিয়ে কোনো চর্চা তাদের আছে, তাদের কোনো পড়াশোনা আছে। তারা এসবের কোনো প্রয়োজনীয়তা বোধ করে না। তারা সেই রবার্ট ক্লাইভ এসেছিল, দুর্গাপুজো হয়েছিল, এখন ওই দুর্গাপুজো আর রবার্ট ক্লাইভই পড়ে আছে। তো চীনের যে উত্থান, এবং চীন প্রথমে আমরা জানি যে লো এন্ড ম্যানুফ্যাকচারিংকে নিয়েছিল, তারপর সে মিডল এন্ড ম্যানুফ্যাকচারিংকে নিয়েছে, তারপর আস্তে আস্তে হাইটেক ম্যানুফ্যাকচারিংও নিচ্ছে।
এবং এখন যে অস্ত্রতেও অনেক ক্ষেত্রে আমেরিকাকে সে টেক্কা দিতে পারছে, ইরানের সঙ্গে আমেরিকার যে যুদ্ধ হলো সেখানেই সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। ফলে এর ফলাফল হবে যেখানে বিশ্বের বিভিন্ন জায়গায় অ্যাংলো স্যাক্সনদের, তার মানে যে ব্রিটিশ এবং তার উত্তরসূরি আমেরিকান হেজিমনির যে তৈরি করা অ্যারেঞ্জমেন্টগুলো ভাঙবে। ওটার মধ্যে ইন্ডিয়াও পড়ে, ওটার মধ্যে আমাদের যে দক্ষিণ এশিয়াও পড়ে। আর মনে রাখা দরকার, বাংলা কিন্তু খুব ক্লোজ চীনের আসলে, আর আধুনিক যুগে আরও ক্লোজ, কারণ আধুনিক যুগে কিন্তু মানে হলো গিয়ে যে হিমালয়কে ভেদ করে টানেল বানানো অথবা কিনা যে রেলওয়ে লাইন বানানো খুব সোজা। ইনফ্যাক্ট যে নেপালে কিন্তু জুলাই মাসেই রেলওয়ে লাইন চালু হয়ে যাচ্ছে চীনের সঙ্গে। তো জিনিসটা হলো, আমরা এটাও বোধহয় জানি না, বাঙালিরা তো বাংলার ইতিহাসটা শুরু করে হলো রামমোহন রায় থেকে। তো বাংলার ইতিহাসে রাজা গণেশ কিন্তু একটা সময় বাংলার সুলতানের কাছ থেকে, ইলিয়াস শাহী বংশধরদের কাছ থেকে সালতানাত ছিনিয়ে নিয়েছিল, এবং তারপর তার ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ইলিয়াস শাহী বংশধরেরই যে রাজকুমারীকে বিয়ে করে। সে যদু থেকে জালালউদ্দিন হয়েছিল, এবং সেই সময় তাকে প্রথমে সাপোর্ট করেছিল ইউপির ওখানে একটা জাউনপুরের বলে একটা সালতানাত ছিল, সেখানকার সুলতান। এবং পরে সে যদুকে হটাতে চেয়েছিল, জালালউদ্দিন ওরফ যদুকে হটাতে চেয়েছিল। এবং তখন কিন্তু চীনের যে মিং ডাইনাস্টি এখানে সেনা পাঠিয়েছিল, 10,000 সেনা, কারণ সে সময় সমুদ্র শাসন করত চীনের যে মিং নৌবাহিনী। তাদের অ্যাডমিরাল ছিল ঝাংহা। ঝাংহা ছিল একজন খোজা, সে কিন্তু যে মুসলিম ছিল। তো এরকম ইতিহাস আছে। এখন বাঙালিরা এসব কিছু জানেও না, কারণ এদের যে ব্রেন অ্যাকচুয়ালি রাজনীতি বলতে যেটা বোঝে সেটা হলো সাংসারিক চর্চা। এরা সাংসারিক চর্চার মতো করেই রাজনীতিটা করে, এদের কোনো বিকাশ হয়নি। এরা একদম যে প্রিমিটিভ মাইন্ডের লোক। এরা এখনও যে নারী পুজো করেন, নারী পুজো শুরু হয়েছিল সবেমাত্র যখন কিনা কৃষি শিখেছে তখন। অর্থাৎ মাটি মানে মা, আর হলো যে বীজ মানে হলো পুরুষের সিড, এভাবে একটা চিন্তা করে মাতৃপুজো শুরু হয় এবং যে নারীর অবয়ব পুজো শুরু হয়। এবার যখন কিনা যে নগর গড়ে ওঠে, শহর গড়ে ওঠে, তখন কিন্তু পুরুষ পুজো শুরু হয়। তার কারণ পুরুষ এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক সহজে যেতে পারে, আর ওসব যে পিরিয়ডস হয় না বলে, এছাড়াও তার শক্তি বেশি বলে, এবং তাকেই কিন্তু যে যুদ্ধ করে প্রাইভেট প্রপার্টি রক্ষা করতে হয়। এরপর যখন কিনা যে, এবং এই সময় কিন্তু যে পুরুষের যে পুজো শুরু হয়। আমরা যদি যে রামকে দেখি, রামের মধ্যেই ক্যারেক্টারটা আছে, সে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, তাকে বনবাসে পাঠানো হয়েছিল, সে নিজের রাজ্য ছেড়ে বনবাসে যায় এবং বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে সে আলটিমেটলি আরেকটা রাজ্য জয় করে সে চলে আসে। তো এই যে পুরুষের ক্যারেক্টার, সে বিভিন্ন জায়গায় যায়, পুরুষের একটা চরিত্র যেটা যেতে হয় যে ব্যবসা বাণিজ্য করতে গেলে, এবং আরেকটা হলো সে কিন্তু যে যুদ্ধ করে, ঠিক আছে, যেটা কিনা রামও করেছে, সে কিন্তু যে যুদ্ধ করেছে। তো এই যে একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটাকে কিন্তু এরা পুজো করে। এটা কবে এসছে? যখন মানুষ কিনা শহর নগর এগুলো বানাতে শিখেছে, ব্যবসা করতে শিখেছে, সেই সময়। কিন্তু বাঙালি কিন্তু এরকম কোনো পুরুষ চরিত্র পুজো করে না, বাঙালি কোনো যোদ্ধা পুরুষের চরিত্র পুজো করে না। আপনি যে রামকে দেখুন, যে রাম কিন্তু বনবাসে যাচ্ছে, সেখানে সে যখন বনবাসে যাচ্ছে তার একজন ভাই তার সাথে চলে যাচ্ছে নিজের স্ত্রীকে ছেড়ে, আর যে স্ত্রী সব ছেড়ে স্বামীর সাথে যাচ্ছে, সে বনবাসে থাকছে, সেখানে সে ঋষিদের কথা শুনে কিছু কাজ করছে, অহল্যাকে মুক্তি দিচ্ছে। তারপর সে সীতাকে যখন হরণ করে নিয়ে যাচ্ছে, এরপর সে কিষ্কিন্ধায় যাচ্ছে,
কিষ্কিন্ধায় গিয়ে সে এক ধরনের অ্যালাই তৈরি করছে, বানরদের মধ্যে অ্যালায়েন্স বানাচ্ছে, নতুন অ্যালাই তৈরি করছে, সেই অ্যালাইদের নিয়ে সে তার শত্রুর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। সুতরাং যে ভাইয়ে ভাইয়ের রিলেশন, স্বামী স্ত্রীর রিলেশন, কিভাবে যুদ্ধের অ্যালায়েন্স করতে হয়, কিভাবে কূটনীতি করতে হয়, কিভাবে যুদ্ধ করতে হয়, সব কিছু এই গল্পের মধ্যে দেওয়া আছে। হয়তো সব কিছু না, অনেক কিছু। তো বাঙালিদের একটা গল্প বলুন যেটা বাঙালিরা এরকম করে। কেন নেই? তার কারণ বাঙালিদের এই বিকাশটাই হয়নি কিছুটা হলেও। এবং আমাদের এখানে যে কৃত্তিবাস ওঝা যে রামকে লিখেছে, সে কিন্তু সেই সীতা বিনা আমি যেন মণিহারা ফণি এসব বলে যাচ্ছে। তার মানে সে কিন্তু হলো বাঙালি রাম, যে কিনা যুদ্ধের থেকে বেশি যে বউকে নিয়ে পড়ে থাকে। তো এটা এদের তো এবার এটাকে এরা আবার যে গ্লোরিফাই করে আমাদের, আরে ভাই তোমাদেরটা পিছিয়ে থাকা জিনিস, তোমরা হিন্দি গুজরাটিদের সামনে দাঁড়াতেই পারবে না ওদের সংস্কৃতির সামনে। এবং তোমরা পারো না বলেই যে বলিউডের সামনে টলিউড দাঁড়াতে পারেনি কোনোদিন। তোমার ওই যে হলো গিয়ে যে রবীন্দ্রসঙ্গীত কেউ শোনে না, সবাই শোনে হলো গিয়ে যে পাঞ্জাবি পপ শোনে অথবা ভোজপুরি শোনে। কারণ তুমি আসলে স্লো, তুমি আসলে আদিম, তুমি প্রিমিটিভ, তুমি এগোতে পারোনি। এই বুদ্ধিটা যদি বাঙালিদের না আসে, বাঙালি যদি নিজের প্রিমিটিভিটিকে নিজের আইডেন্টিটি ভাবে, বাঙালি যদি এটা বুঝতে না পারে যে সাংস্কৃতিকভাবে এবং সামাজিকভাবে আসলে হিন্দি গুজরাটির অ্যাডভান্সড, বাঙালি মুসলমানরা বাঙালি হিন্দুদের থেকে অ্যাডভান্সড, এবং সেজন্যই বাঙালি মুসলমানরা একটা বাংলাদেশ বের করে আনতে পেরেছে, বাঙালি হিন্দুরা কিচ্ছু পারেনি। এটা এই বোধ যদি এখনো বাঙালি হিন্দুদের মধ্যে শক্তিশালী না হয়, এদের বাঁচার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই। তৃণমূলকে রাখা মানে শুধুমাত্র 10 বছরের এক্সটেনশন এবং ওটাকে যে ন্যাচারালাইজড করে দেওয়া, এর বেশি কিচ্ছু না। মানে কি হবে যে হলো গিয়ে যে কোনো একজন যে লিডারের যে মেয়ে একটা অবাঙালির সাথে প্রেম করে ওই অবাঙালিটাকে যে নেতা বানিয়ে দেওয়ার জায়গা খুলে দেবে, আমরা বলবো যে বাহ, এ তো হেভি জিনিস। এটা বিশেষ করে হিন্দিভাষীদের ক্ষেত্রে বেশি হবে, কারণ হিন্দিভাষীরা অনেক স্ট্রং, ইন্ডিয়ান স্টেটটাই ওদের হাতে, তো ওরা অনায়াসে এটা করবে। তো এবং বাঙালিরা এখনো জানে না তাকে আগামী দিনে কি করতে হবে, আগামী দিনে কি, কারণ আগামী বলে বাঙালির চোখে কিছু নেই। আগামী দিনে কি হবে, অতীতে কি ঘটেছিল, এগুলো সে কিছু ভাবে না, সে শুধু বর্তমানে বেঁচে থাকে। ইমিডিয়েট হারিয়ে দিলাম বিজেপি, জিতেছি, তাই না? তো সুতরাং তৃণমূলের কাছ থেকে তো কোনো ধরনের যে লং টার্ম থিঙ্কিং আমরা আশা করতে পারি না। তৃণমূলের সে ইন্টেলেকচুয়াল কোয়ালিটিও নেই, তৃণমূলের কিছু নেই। তো তৃণমূলের কাছ থেকে এগুলো আমরা আশা করতে পারি না। তাই আমার মতে এদেরকে ভোট দেওয়ার কোনো মানে নেই। আর হলো যে সিপিএম এর থেকে তো আশা করার মানে নেই, সিপিএম বাঙালি মধ্যবিত্ত আরেক দল, যেটা একদমই শেষ হবে, ওটার আর ভেবে লাভ নেই। মানে তৃণমূল একটু বেটার কোয়ালিটি আর কি সিপিএম এর থেকে, যদি ওই দিয়েও কোনো কাজ হওয়ার নয়। যাই হোক, তাই তবে আমার মনে হয় সময়টা ওরা দেবে না। আমরা যদি অ্যানালাইসিস করি, আমরা দেখব যে তৃণমূলের কিন্তু যে 4টে অস্ত্র আছে। একটা হলো নারী ভোট ব্যাংক, অর্থাৎ কিনা যে মেয়েরা মমতা ব্যানার্জিকেই ভোট দেবে, মমতা ব্যানার্জি মেয়েদের পক্ষে থাকে, তৃণমূলে অজস্র নারী নেত্রী বানায়, তো মেয়েরা এগুলো এনজয় করে এবং মেয়েদের মধ্যে মেয়েদের সাপোর্ট করার একটা ন্যাচারাল প্রবণতা আছে, ওটা আছে। আরেকটা হলো মুসলিম যে ভোট ব্যাংক, তারা বিজেপিকে ভয় পেয়ে তৃণমূলকে ভোট দেবে। মুসলিম ভোট ব্যাংক, নারী ভোট ব্যাংক, এই দুটোই কিন্তু প্রায় 65% থেকে 70% ভোট তৃণমূলের জন্য আসলে এনশিওর করে ফেলে। ফলে তৃণমূল ওখানেই আসল খেলাটা মেরে দেয়, সে জিতে যায়। আর আমি দেখলাম যে তৃণমূল খুব সাকসেসফুলি যে বিজেপির একটা মমতা ব্যানার্জিকে নিয়ে আর হলো যে মুসলমানদের নিয়ে একটা নোংরা চিত্র অঙ্কন করে আরও বেশি যে মেয়েদের উস্কানি দেওয়ার জায়গাটাও তৃণমূল আসলে খুব ভালো জানে, সে ওটা করেছে। তো তৃণমূল ওখানেই অর্ধেক জিতে যায় এই দুটোতে। প্লাস তৃণমূলের রয়েছে হলো আরবান এরিয়াতে বাঙালিবাদী ভোট আছে,
আরবান এরিয়া বাঙালিরা খুবই অ্যান্টি হিন্দি হয়ে গেছে রিসেন্টলি। মানে হিন্দিভাষীদের আধিক্যটাকে তারা অলরেডি একটা আতঙ্কের চোখে দেখছে। এছাড়াও তৃণমূলের অর্গানাইজেশন আছে, তৃণমূলের সব জায়গায় ছাপ্পা ভোট দেওয়ার জন্য যে অর্গানাইজেশন লাগে, বা এমনিও যে মানুষের সঙ্গে একটা জনসংযোগ যে তৈরি করার জন্য যে একটা অর্গানাইজেশন লাগে, সেটা তৃণমূলের আছে। তৃণমূলের নেতারা যথেষ্ট জনসংযোগ করে, মানে যতই আমরা তাদেরকে তোলাবাজ চাঁদাবাজ বলি, তারা মানুষের সাথে সম্পর্ক রেখে যায়, তারা মানুষের পালস খুব ভালোই বোঝে। ইনফ্যাক্ট যে তোলাবাজ চাঁদাবাজদের আসলে এই কোয়ালিটিটা আছে বলেই তৃণমূল ক্ষমতায় আছে। মানে তোলাবাজ চাঁদাবাজরা কিন্তু জানে কার কাছ থেকে তোলা আদায় করবো আর আজকে কার কাছ থেকে তোলা আদায় করবো না। ওর আজকে একটা ক্ষতি হয়ে গেছে ব্যবসায়, বরং আমি কিছু টাকা ওকে দিই। এই বোধগুলো তোলাবাজদের থাকে। কিন্তু বাঙালি এই যে রাজ্য সরকারি চাকরি করা মধ্যবিত্ত, যাদের কিনা যে নেতৃত্বাধীন ছিল সিপিএম পার্টিটি, এদের মধ্যে কিন্তু এই বোধবুদ্ধি নেই। এই বোধবুদ্ধি নেই বলেই কিন্তু আসলে বাঙালি এই যে চাকরি করা মধ্যবিত্ত, আসলে বাঙালি তোলাবাজদের কাছে হেরেছে, সিপিএম তৃণমূলের কাছে হেরেছে। তো যাই হোক, তৃণমূলের এই কোয়ালিটিগুলো আছে, এবং এটা আছে বলেই তৃণমূল জিতবে বলেই মনে হয়। বিজেপির মূলত আছে যে দুটো জিনিস, একটা হলো হিন্দুত্ববাদী যে ইমোশন প্রচণ্ড আছে। আমরা যে রামনবমীতে দেখছি জায়গায় জায়গায় অদ্ভুত একটা পতাকা, একটা গেরুয়া পতাকায় হলো গিয়ে যে হনুমানের ছাপ, মানে যে বিদেশিরা এসব থেকে হাসাহাসি করে আর কি। তো যাই হোক, এইসব তো পতাকা গ্রাম বাংলা পুরো ভরে গেছে। রামনবমীতে জায়গায় জায়গায় যে হলো গিয়ে যে হিন্দুত্ববাদী যেই র্যাপ পপ এজে চলেছে, তো হিন্দুত্ববাদী একটা ইয়ে তো আছেই। আর যে কারণে আরবান অঞ্চলে বাঙালিরা মানে অবাঙালিদেরকে ভয় পায়, সে কারণে যে গ্রাম বাংলাতে বাঙালি হিন্দুরা বাঙালি মুসলমানদের আধিক্যটাকে ভয় পায়। তো হিন্দুত্ববাদী একটা ইমোশন আছে, খুব শক্তিশালী ইমোশন, উইদাউট এনি ডাউট। ইমোশনের দিক থেকে হিন্দুত্ববাদ জিতেছে। কিভাবে বুঝবেন? তৃণমূল কিন্তু বাধ্য হয়েছে যে মন্দির করতে, দুটো মন্দির তারা করেছে অলরেডি, আরও নাকি মন্দির টন্দির করবে। কিন্তু তৃণমূল কিন্তু বাঙালিবাদী আন্দোলনের চোটে কিন্তু কখনোই যে ডাব্লিউবিসিএসে হিন্দি আটকে দেয়নি, বরং হিন্দিকে তারা ঢুকিয়েছে। আর মানে আসলে হিন্দুত্ববাদ জিতেছে এবং বাঙালিবাদ কিন্তু আসলে হেরেছে। আরও ভালো ভালো করে বলতে গেলে যে শহরের আতঙ্কটা হেরেছে, আর যে গ্রামের আতঙ্কটা জিতেছে। তো এটা কিন্তু ঘটেছে। সুতরাং হিন্দুত্ববাদ অলরেডি কিন্তু বিজয়ী। কিন্তু বিজেপির যেটা নেই সেটা হলো সংগঠন নেই। বিজেপির যে নেতারা একটুও জনসংযোগ করে না। বিজেপির শুধুমাত্র হিন্দুত্ববাদী যে ইমোশনটা ছাড়া আর কিছু নেই। তবে বিজেপির আরেকটা জিনিস আছে, সেটা হলো ইলেকশন কমিশন এবং হলো যে কেন্দ্রীয় বাহিনী, এবং এটাকে দিয়ে তারা যদি ইভিএম লুটঠুট করতে পারে তাহলে চেঞ্জ করতে, তবে মানে ব্যাপারটা আর কি লোকের কাছে যে ধরা পড়ে যাবে, মানে আরোই জিনিসটা খারাপ হবে, মানে সেটা একটা অবৈধতার জায়গা পাবে। ফলে আমার মনে হয় না অতটাও ঝুঁকি নেবে। আর তৃণমূলের সংগঠন আছে যেটা দিয়ে এই ধরনের চুরিগুলো সে কাউন্টার করে দেবে, বা সেগুলোকে সে দেখিয়ে দেবে যে চুরি হয়েছে, সে ক্লিয়ার হয়ে যাবে তার কাছে। আটকেও দিতে পারে, বা আটকাতে না পারলেও অ্যাটলিস্ট সে মুখে বলে দিতে পারে যে হ্যাঁ ভাই এটা চুরি হয়েছে, আমি হলপ করে বলতে পারি। তো সব মিলিয়ে তৃণমূলের জেতার সম্ভাবনাই অনেক বেশি। আমি তৃণমূলকে ভোট দিইনি, সিপিএমকেও দিইনি, বিজেপিকেও দিইনি, কারণ ফলাফল এক। বিজেপি আসলে অ্যালার্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তৃণমূল এলে একটা ন্যাচারালাইজড ওয়েতে হবে। তবে ওই বললাম, বাঙালির শেষ আশা, অ্যাংলো স্যাক্সনদের পতন আর হ্যান চাইনিজদের উত্থান। তো আর কোনো আশা আমি দেখি না। বাঙালিরা একদমই যে যোদ্ধা নয়, এদের মধ্যে যোদ্ধা পুরুষের কোনো পুজোও নেই, যোদ্ধা পুরুষের কোনো আগমনও হয়নি। ওপার বাংলাতে ইসলামের ইম্প্যাক্টটা বেশি বলে ইসলাম কিছু যে যোদ্ধা মনন কিছুটা তৈরি করতে পেরেছে, যেটা আমরা 2024 সালে আবু সাইদ শহীদ হলো, মুগ্ধ শহীদ হলো, তার মধ্য দিয়ে আমরা যেটা দেখলাম। ওদের মধ্যে কিছুটা ক্যারেক্টার গ্রো করেছে আর কি, কিন্তু খুব একটা না হলেও কিছুটা। আর এদের মধ্যে কিছুই গ্রো করেনি, উল্টে আরও এরা মানে হলো যে লেডিস মানে হলো গিয়ে যে আরও এরা আর কি হাফ লেডিস থেকে ফুল লেডিস হয়ে গেছে, যুদ্ধ করতেই পারে না। কলেজে দেখি বাঙালি মেয়েগুলো অবাঙালি
ছেলেদের সাথে প্রেম করে, বাঙালি ছেলেগুলো কাচুমাচু হয়ে কুকুরের মতো থাকে, মানে হীন প্রাণীর মতো, হেরে যাওয়া পরাজিত পুরুষের মতো। কারণ ইন্ডিয়া তাকে শিখিয়ে দিয়েছে হিন্দি শ্রেষ্ঠ ভাষা, ইন্ডিয়া তাকে শিখিয়ে দিয়েছে এগুলো, যে তুমি নিচু, তুমি হীন। এবং বাঙালি যে নারী পূজারী সংস্কৃতিও সেটাই তাকে শিখিয়েছে, যে তুমি সবসময় মেয়েদের পায়ের নিচে থাকবে। তো এই তো অবস্থা। তো যাই হোক, দেখা যাক কি হয়। আমি এখনো পর্যন্ত খুব একটা, মানে তৃণমূল জিতলেও বা কি, তৃণমূল হারলেও বা কি, আই রিয়েলি ডোন্ট কেয়ার। কিন্তু হ্যাঁ, তৃণমূলেরই জেতার সম্ভাবনা বেশি, উইদাউট এনি ডাউট। কারণ বিজেপির কিছু নেই। বিজেপি আগেরবার তবু অনেকটা বেশি অ্যাকশন নিয়েছিল। সে মানে এখানে পশ্চিমবঙ্গে উচ্চবর্ণের যে শাসনটা আছে, মুসলিমদেরকে ফুট সোলজার বানিয়ে সেটাকে ভাঙার জন্য আগেরবার বিজেপি কিন্তু যে নিম্নবর্ণের থেকে যে নেতা নিয়েছিল, দিলীপ ঘোষকে সামনে এনেছিল। কিন্তু এবার তো সব উচ্চবর্ণরাই সামনে আছে। এই উচ্চবর্ণরা আমার মনে হয় খুব ভালো করেই জানে যে বিজেপি ক্ষমতা এলে সব হিন্দিরা নিয়ে নেবে, সুতরাং ওরাও সাবোটাজ করতে পারে। মানে এই শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এরাও যথেষ্ট পরিমাণে হিন্দিভাষীদের আগমনটাকে ভয় পাবে। কারণ এদেরও তো ব্যবসাপাতি, রাজনীতির ব্যবসাটা আছে, তো সেখান থেকে তো অনেক ব্যবসাপাতি আছে, তো সেগুলো তো ধরে রাখতে হবে, তাই না? তো এরাও যে ভেতরে ভেতরে তৃণমূলের হয়ে সাবোটাজ করবে না, এরকম ভাবার কোনো কারণ নেই, এরাও করতে পারে। ইনফ্যাক্ট আমার ধারণা এরা করছে, এই জন্যই বিজেপির সংগঠন গড়ে ওঠেনি। তো কিন্তু আমি আবারও বলছি, বিজেপির হেরে যাওয়াটা প্রমাণ করে না যে গুজরাটি হিন্দি সাম্রাজ্য হেরে গেছে, বরং গুজরাটি হিন্দি সাম্রাজ্য আরও বেশি পরিমাণে ছুরি না মেরে, অড়বাড়ি না চালিয়ে স্লো পয়জনের ওপর যে নির্ভর করছে। স্লো পয়জন হলে আপনি খুব ন্যাচারালাইজড ওয়েতে মরবেন, আপনি বুঝতেও পারবেন না, আপনার বন্ধুর হাতে একটু একটু করে বিষ খেয়ে 10 বছরে মরবেন। এটা স্লো পয়জনের সবচেয়ে শক্তির জায়গা। আর এর দুর্বলতার জায়গা হলো আপনি হাতে সময় পাবেন। এই সময়ের মধ্যে আপনার যদি কোনো বন্ধু অথবা ঈশ্বর, যদি কেউ ঈশ্বরে বিশ্বাস করে, কোনো সাহায্য টাহায্য পাঠায়, লাইক যে বন্ধু আপনাকে বিষ দিচ্ছিল, সে বন্ধুটাকেই ওর কোনো শত্রু এসে মেরে দিল, যদি 10 বছরের সুবিধাটা পাওয়া যায়। আজকের মতো এইটুকুই। অজস্র ভালো থাকবেন।